আজকের এই বিশ্লেষণে সবাইকে স্বাগত। চারপাশের এই জটিল আর দ্রুত পরিবর্তনশীল দুনিয়ায় পা রাখতে যাওয়া তরুণ প্রজন্মের জন্য আজ রয়েছে দারুণ একটা জীবনমুখী শিক্ষা। চারপাশের মানুষ, সমাজ বা বিভিন্ন মাধ্যম কিভাবে আমাদের চিন্তাভাবনাকে প্রভাবিত করে এবং কিভাবে আমরা নিজেদের অজান্তেই অন্যের তৈরি করা ফাঁদে পা দিই, সেই আধুনিক ম্যানিপুলেশনের মনস্তত্ত্বটাই আজ আমরা ডিকোড করব। তো চলুন একটি সুন্দর এবং শিক্ষণীয় দৃষ্টিভঙ্গি থেকে জেনে নিই কিভাবে এই মানসিক কারসাজিগুলো কাজ করে। সরাসরি মূল আলোচনায় প্রবেশ করা যাক। একটু ভেবে দেখলে একটা প্রশ্ন কিন্তু খুব স্বাভাবিকভাবেই মাথায় আসে। আধুনিক প্রজন্মের তরুণেরা যারা প্রতিনিয়ত এত ইনফরমেশন পাচ্ছে এবং প্রযুক্তির সাথে এত যুক্ত, তারাও কেন বারবার মানসিক এবং আবেগের ফাঁদে আটকা পড়ছে? কেন অত্যন্ত বুদ্ধিমান মানুষেরাও একই প্রতারণার শিকার হয় বারবার? এর উত্তরটা আসলে লুকিয়ে আছে আমাদেরই মনস্তত্ত্বের কিছু নির্দিষ্ট দুর্বলতার ভেতর। আমাদের প্রথম কেস স্টাডি, সহানুভূতির অপব্যবহার। এই দুর্বলতাগুলো বুঝতে আমরা প্রথমে চমৎকার একটা মনস্তাত্ত্বিক ঘটনা বিশ্লেষণ করব। এখানে একজন মানুষকে তার অজ্ঞতার কারণে নয়, বরং তার সরল বিশ্বাস আর অপরিসীম সহানুভূতির সুযোগ নিয়ে কিভাবে ঠকানো হয় সেটাই দেখার বিষয়। প্রতারকদের কাজ করার ধরনটা একবার খেয়াল করুন। প্রথম দিন বাসে একজন অপরিচিত ভদ্রলোক দাবি করলেন যে তিনি মানিব্যাগ হারিয়েছেন। তো দয়াপরবশ হয়ে তাকে টিকিট কেটে দেওয়ার পর সাহায্যকারী ব্যক্তি হঠাৎ আবিষ্কার করলেন যে তার নিজের মানিব্যাগটাই তো চুরি হয়ে গেছে। এরপর দ্বিতীয় দিন বাজারে আবার সেই প্রতারকের সাথে দেখা। এবার প্রতারক এসে রীতিমতো কান্নাকাটি শুরু করে দিল, বলল যে মানিব্যাগ চুরির পর বাড়ি গিয়ে সে দেখেছে তার একমাত্র সন্তান মারা গেছে। এত বড় আবেগময় গল্প শুনে ওই ব্যক্তি আবারও তাকে ক্ষমা করে দিলেন, কিন্তু কিছুক্ষণ পর দেখলেন এবার পকেটের বাজারের টাকাটাই গায়েব। কিছুদিন পর তৃতীয়বার তাদের দেখা। এবার প্রতারক আগের সব টাকা ফেরত দেওয়ার ভান করল, খুব অনুশোচনা দেখালো আর তাকে একটা রেস্তোরাঁয় খাবার খাওয়াতে নিয়ে গেল। তারপর হাত ধোয়ার নাম করে বাইরে গিয়ে সোজা লোকটির মোটরসাইকেল নিয়েই হাওয়া। ভেবে দেখুন, প্রতিবারই প্রতারক কিন্তু শিকারের ক্ষমাশীলতা আর আবেগকেই মূলধন হিসেবে ব্যবহার করেছে। এই ঘটনাটি বিশ্লেষণ করার পর মূল লেখক এখানে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা রাজনৈতিক এবং সামাজিক উপসংহার টেনেছেন। লেখকের মতে ঘটনাটি আসলে আমাদের বৃহৎ সমাজেরই একটা প্রতিচ্ছবি। ঠিক যেভাবে ওই পকেটমার ভদ্রলোকের সরল বিশ্বাস আর দয়াকে হাতিয়ার বানিয়েছে, একইভাবে অনেক সময় রাজনৈতিক নেতারা এবং ক্ষমতাবানেরা সাধারণ মানুষের সরলতার সুযোগ নেয়। প্রতি নির্বাচনের সময়ে বা বিশেষ মুহূর্তে তারা নতুন নতুন ফন্দি বা প্রতিশ্রুতির ফাঁদ পাতে, আর সাধারণ মানুষ সেই একই ফাঁদে বারবার পা দেয়। এটি লেখকের নিজস্ব একটা নিরপেক্ষ পর্যবেক্ষণ, যা মূলত সামাজিক প্রতারণার একটা বড় চিত্র আমাদের সামনে তুলে ধরে। এবার আসা যাক আমাদের দ্বিতীয় কেস স্টাডিতে, অন্ধলোভ। প্রথম গল্পে আমরা দেখলাম কিভাবে মানুষের ইমোশন বা সহানুভূতিকে ব্যবহার করা হয়, আর এই দ্বিতীয় গল্পটি আমাদের সম্পূর্ণ ভিন্ন একটা দুর্বলতার চিত্র দেখাবে। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো দৃষ্টিভঙ্গির পার্থক্য। গুরু এবং শিষ্য এক অদ্ভুত রাজ্যে এসে পৌঁছালেন, যেখানে বাজারের সবকিছু এক অদ্ভুত নিয়মে চলে। সেখানে সাধারণ তেল আর দামি ঘি দুটোর দামই একেবারে সমান। শিষ্য তো এই অবস্থা দেখে আনন্দে আত্মহারা। সে ভাবল, বাহ, এটা তো চরম সৌভাগ্য, এখানে খুব সস্তায় বিলাসী জীবনযাপন করা যাবে। কিন্তু গুরুর দৃষ্টিভঙ্গি ছিল একদম আলাদা। তিনি তার প্রজ্ঞা দিয়ে বুঝতে পারলেন যে রাজ্যে গুণমান এবং মূল্যের কোনো সঠিক বিচার নেই, সেখানে বাস করা মানেই নিজের মৃত্যু ডেকে আনা। যেখানে ভালো মন্দের পার্থক্য করার কোনো লজিক নেই, সেই পরিবেশ কখনোই নিরাপদ হতে পারে না। আর শিষ্যের এই অন্ধলোভের চূড়ান্ত পরিণতিটা ছিল চরম হাস্যকর, কিন্তু একই সাথে ভয়ঙ্কর। হলো কি, রাজ্যের বোকা রাজা এক চোরকে ফাঁসি দেওয়ার নির্দেশ দিলেন, কিন্তু চোরটি ছিল বেশ রুগ্ন আর চিকন, তাই ফাঁসি দড়িতে তাকে ঠিক মানাচ্ছিল না। একটু ভাবুন তো, বিচারহীন সেই রাজ্যের রাজা তখন কী নির্দেশ দিতে পারে? তিনি বললেন, শুধু বিনোদন আর দড়িটা ঠিকমতো ফিট করার জন্য এমন কাউকে ধরে আনতে যার শরীর বেশ মোটা সোটা। ব্যাস, সস্তায় ঘি খেয়ে মোটা হওয়া সেই নিরীহ শিষ্যকেই ফাঁসির মঞ্চর জন্য ধরে আনা হলো। সস্তায় বিলাসিতার লোভ তাকে এমন একটা চরম অযৌক্তিক এবং অবিচারমূলক আইনি ব্যবস্থার শিকারে পরিণত করে ফেলল। তাহলে এই চরম বিপদ থেকে মুক্তির উপায় কী ছিল? গুরু খবর পেয়ে ছুটে এলেন এবং দারুণ একটা সাইকোলজিক্যাল কৌশল খাটালেন। তিনি ফাঁসির মঞ্চে এসে শিষ্যের উপর এমনভাবে রেগে যাওয়ার অভিনয় শুরু করলেন যেন তিনি নিজেই আগে ফাঁসির কাষ্ঠে ঝুলতে চান।
তিনি শিষ্যের কানে কানে একটা গোপন কৌশল বলে দিলেন আর সবার সামনে ঘোষণা করলেন, শাস্ত্রমতে আজকের এই বিশেষ দুপুরে যে ফাঁসিকাষ্ঠে প্রাণ দেবে সে সরাসরি স্বর্গে যাবে। জাস্ট এই একটা কথাই সেই বোকা রাজার সবচেয়ে বড় দুর্বলতায় আঘাত করল, আর সেটা হলো বিনা পরিশ্রমে পুরস্কার বা অন্ধলোভ। স্বর্গের লোভে রাজা নিজেই ফাঁসির দড়িতে ঝুলে পড়লেন, আর নিরীহে শিষ্য রক্ষা পেয়ে গেল। চতুর প্রতারকদের তুলনামূলক বিশ্লেষণ। দুটো গল্পই কিন্তু আমাদের সামনে পরিষ্কার। চলুন এবার এই দুটো কেস স্টাডিকে একসাথে মিলিয়ে দেখি এবং বোঝার চেষ্টা করি আমাদের চারপাশে এই সামাজিক ফাঁদগুলো আসলে কিভাবে কাজ করে। মাস্টার ম্যানিপুলেটররা মূলত মানুষের দুটো বড় মনস্তাত্ত্বিক ফাঁক খোঁজে। একটু খেয়াল করলেই বুঝবেন, প্রথম ক্ষেত্রে পকেটমার টোপ হিসেবে ব্যবহার করেছিল চোখের জ্বর আর মিথ্যে অনুশোচনা, আর টার্গেট ছিল মানুষের সহজাত সহানুভূতি আর ক্ষমাশীলতা। অন্যদিকে বোকা রাজার ক্ষেত্রে টোপ ছিল সস্তায় ঘি আর তাৎক্ষণিক স্বর্গলাভের প্রতিশ্রুতি, যা সরাসরি তার অন্ধ লোভ এবং অহংকারকে টার্গেট করেছিল। সোজা কথায়, প্রতারকরা খুব ভালো করেই জানে ঠিক কোন আবেগটিতে চাপ দিলে মানুষের যুক্তি কাজ করা বন্ধ করে দেয়। আর ঠিক এই জায়গাটিতেই আসে আমাদের আজকের মূল কনসেপ্ট। এই ঐতিহাসিক লোককথাগুলোর সাথে আজকের দিনের আধুনিক স্ক্যাম, সোশ্যাল মিডিয়ার প্রপাগ্যান্ডা বা তরুণ প্রজন্মের উপর হওয়া ইমোশনাল ব্ল্যাকমেলের কিন্তু সরাসরি মিল আছে। ম্যানিপুলেশন হলেও ঠিক সেই প্রক্রিয়া যেখানে অত্যন্ত সুকৌশলে আবেগকে এমনভাবে উস্কে দেওয়া হয় যাতে আমাদের নিজস্ব সমালোচনামূলক চিন্তাভাবনা বা লজিক পুরোপুরি বাইপাস হয়ে যায়। সহজ কথায়, যখন আবেগ পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে নেয় তখন সাধারণ বুদ্ধি আর কাজ করে না। নিজেকে সুরক্ষিত রাখার 3টি উপায়। এতক্ষণ তো আমরা সমস্যার গভীরে গেলাম, এবার বরং সমাধানের দিকে তাকানো যাক। আধুনিক সমাজ আর ডিজিটাল দুনিয়ার এই ম্যানিপুলেশন থেকে নিজেদের রক্ষা করার জন্য ফাঁদ তৈরি হওয়ার আগেই তাকে নিষ্ক্রিয় করতে এই 3টি ধাপ তরুণদের জন্য দারুণ একটা মানসিক বর্ম হিসেবে কাজ করতে পারে। প্রথমত, চারপাশে পরিস্থিতির মূল্যায়ন করতে শিখতে হবে। যেখানে তেল এবং ঘিয়ের দাম এক, অর্থাৎ যেখানে যুক্তির কোনো স্থান নেই, সেই পরিবেশ যতই লোভনীয় হোক না কেন তা এড়িয়ে চলতে হবে। দ্বিতীয়ত, আবেগের মাত্রাতিরিক্ত ব্যবহার নিয়ে প্রশ্ন তুলতে হবে। কেউ যদি বারবার কান্না বা বিপদের দোহাই দিয়ে সুবিধা আদায় করতে চায়, তবে সেখানে থামতে হবে এবং যুক্তি দিয়ে পরিস্থিতি বিচার করতে হবে। আর তৃতীয়ত, তাড়াহুড়ো করে আবেগতাড়িত হয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই কোনো জ্ঞানী, দূরদর্শী এবং বুদ্ধিমান মানুষের পরামর্শ নিতে হবে। মনে রাখতে হবে, দূরদর্শিতা আর সঠিক বিচার বুদ্ধি হল আমাদের আত্মরক্ষার সবচেয়ে বড় হাতিয়ার। আজকের এই আলোচনার একেবারে চূড়ান্ত শিক্ষাটা হল, অন্ধ লোভ আর বিচারহীনতা মানুষকে নিশ্চিত ধ্বংসের দিকেই নিয়ে যায়। এই জটিল জীবনে সফল হতে হলে এবং স্বাধীনভাবে বাঁচতে হলে নিজস্ব বিচারবুদ্ধি আর গুরুর মতো দূরদর্শিতা বজায় রাখার আসলে কোনো বিকল্প নেই। নিজের চিন্তা শক্তির কন্ট্রোলটা কিছুতেই অন্যের হাতে তুলে দেওয়া যাবে না। সবশেষে এই গভীর চিন্তার জায়গাটি থেকে আমাদের নিজেদেরই একটা প্রশ্ন করতে হবে। সোশ্যাল মিডিয়া, চারপাশের মানুষ আর নানাবিধ প্রলোভনে ভরা এই আধুনিক যুগে, যেখানে পদে পদে আবেগ আর লজিকের ফাঁদ পাতা, সেখানে আমাদের জীবনের সিদ্ধান্তগুলো কি সত্যি আমরা নিজেরা নিচ্ছি, নাকি অন্য কেউ আমাদের অজান্তেই আমাদের জীবনের চিত্রনাট্য লিখে দিচ্ছে? এই প্রশ্নটার উত্তর খোঁজার মাধ্যমেই শুরু হতে পারে ম্যানিপুলেশন মুক্ত এক নতুন আর স্বাধীন চিন্তার পথ। সবাই সতর্ক থাকুন, যৌক্তিক চিন্তায় অবিচল থাকুন। আজকের বিশ্লেষণ এখানেই শেষ করছি।